আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব এই গরমের সময় আমরা যারা নার্সারি পুকুরে মাছ নার্সারি করতেছি, অর্থাৎ ছোট পোনা, রেণু পোনা, ধানি পোনা, এই মাছগুলো যখন আমরা নার্সারি করতেছি, এই নার্সারি পুকুরে আমাদের বেশ কিছু দিক খেয়াল করতে হবে। আমাদের পুকুরে পানি যাতে অতিরিক্ত সবুজ না হয়ে যায়, মাছের যাতে মৃত্যু না হয়, এবং কি যেহেতু আমরা ছোট পোনা চাষ করছি সেক্ষেত্রে এদের অক্সিজেন চাহিদা অনেক দরকার হয়। এখন অক্সিজেন যদি স্বল্পতা হয় যায় সেক্ষেত্রে কিন্তু মাছ মারা যেতে পারে। এর পাশাপাশি যে জিনিসটা হতে পারে যে এই জায়গায় আমরা নার্সারিটা কেন করতেছি যাতে পোনার যাতে সঠিক পরিমাণ পাই, সঠিক গ্রোথের পাই, এবং কি সবগুলো মাছ যাতে এক সাইজের হওয়া সম্ভব হয় সেই দিকটা কিন্তু আমরা খেয়াল করার জন্য কিন্তু নার্সারি করে থাকি। এখন কোনো কারণে যদি আমাদের নার্সারিটা যদি সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বেশ কিছু সমস্যা আমাদের হইতে পারে। যেমন হলো 1 নম্বর, আমরা জানি যে যেহেতু আমরা নার্সারি করতেছি, এই নার্সারির সময় আমরা পানির গভীরতা তুলনামূলকভাবে কম রাখি, 3 ফিট থেকে 4 ফিট রাখি। এখন অনেক খামারি বাইরে আছেন যারা 2 ফিট 1.5 ফিট পানিতেও কিন্তু নার্সারি করে থাকেন। এখন আপনাদের পুকুরের অবস্থাটা কি আছে সেটা আপনি বলেন তো দেখি। যদি আপনি রেনু সাইডে থাকেন সেক্ষেত্রে 2 ফিট পানির ভিতরে যদি রেনু সাইডে রাখেন, এখন আমি আশা করবো যে আপনার পুকুরের এই রেনুর মৃত্যু হওয়ার অনেক হয়ে গেছে বা রেনুর মৃত্যু হওয়া শুরু হয়ে গেছে। কারণ কি, এই যে তাপটা পড়ছে, এই তাপের মাধ্যমে দেখা যায় রেনুগুলা কিন্তু সিদ্ধ হয়ে মারা যেতে পারে। আপনি হয়তো বুঝবেনই না, আপনি তখন দোষ দিবেন যে তাদের কাছ থেকে রেনু নিয়ে আসেন তাদের। এই জন্য বলবো যে এই যে নার্সারি পুকুরে আমরা এমনি তুলনামূলকভাবে পানির গভীরতা কম রাখতে পারি, যে 3.5 ফিট 4 ফিট রাখতে পারি। কিন্তু অনেক খামার ভাইরা 2 ফিট 2.5 ফিট রাখেন, এই কাজটা করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, 3 ফিট থেকে 3.5 ফিট সর্বনিম্ন যদি পারি তাহলে 3.5 ফিট থেকে 4 ফিট রাখবো। এটা আমাদের আদর্শ গভীরতা হওয়া উচিত। এই আদর্শ গভীরতা হলে সেক্ষেত্রে কি হবে, এই জায়গাতে অক্সিজেন চাহিদাটা যা দরকার হবে সেই অক্সিজেন চাহিদাটা কিন্তু ফিল আপ হবে। তেলাপিয়া চাষে লোকসান হচ্ছে? আজই যোগাযোগ করুন সাকিব অ্যাগ্রোটেকের সাথে। এখন আমরা অনেকে কি করে ফেলি যে এই গভীরতা কম একদিক দিয়ে, অন্যদিকে আমরা কি করি, এই মাছ ভাসতেছে বা মাছ খাইতে দেখে আমরা কি করছি, পুকুরে এয়ারটা দিয়ে দিলাম। এখন এয়ারটা দেওয়ার পরে এই এয়ারটের যে প্রবাহটা আছে সেই প্রবাহটা এই ছোট রেণুপোনা ধানিপোনা নিতে পারবে কিনা সেটা একটা বিষয়। এর পাশাপাশি অনেকের পুকুর আবার দেখা যায় কি, বিভিন্ন ধরনের দেখা যায় যে পেডেল হুইল এয়ারটর বলেন, তারপর কনসার্স এয়ারটর বলেন, তারপর দেখা যাচ্ছে যে ডাবল স্পিড এয়ারটর আছে, এই ধরনের এয়ারটর কিন্তু আমরা ব্যবহার করে ফেলি। এখন কথা হলো যে ছোট পোনা বা রেণু পোনা পুকুরে কিন্তু এই ধরনের এয়ারটর ব্যবহার করা যায় না। এখন তাহলে আপনি কী করবেন, এই জায়গায় আপনি বেঞ্চুরি এয়ারটর ব্যবহার করতে পারেন। তবে খেয়াল করবেন বেঞ্চুরি এয়ারটর মাত্রা যাতে অধিক পরিমাণ না হয়। অনেকে 2 গুঁড়া 3 গুঁড়া এয়ারটর দিয়ে আপনার কী করি, এই এয়ারটরটা মানে বানাই ফেলি, বিভিন্ন নজলের এয়ারটর বানাই। এখন এই জায়গায় এই যে যখন পানিটা সাকশন করে নিতে থাকে নিচ থেকে, যখন মোটর যখন পানি নাতে থাকে, এই সময় পানির ওই আশেপাশে কিন্তু রেণু বা ধানিপোনা এগুলো চলে আসতে পারে, যেগুলো কি করে এয়ারটর ধাক্কায় বা এয়ারটর টানে কিন্তু ওই মেশিনের ভিতরে ঢুকে যায়, মাছ কিন্তু মারা যেতে পারে। এই জন্য বলবো যে আপনার সঠিক পদ্ধতিতে এয়ারটর ব্যবহার করা জানতে হবে। এই জন্য বলবো যে পারলে ছোট পুকুরে, রেণুর পুকুরে আমরা এয়ারটর না ব্যবহার করে আমরা কি করতে পারি, গভীরতা বাড়াই দিতে পারি। অর্থাৎ 3.5 ফিট 4 ফিট পানি রাখলেই আমাদের কিন্তু আর সমস্যা হওয়ার চান্স থাকে না। এর পাশাপাশি দেখা যায় আমরা যখন এয়ারটর দিতে আসি সেক্ষেত্রে আমরা যদি এয়ারটর দিই সেক্ষেত্রে হয় আমরা কি দেবো, বেঞ্চুরি এয়ারটর দিব, অথবা এই জায়গায় ফোয়ারা টাইপ যে এয়ারটরগুলো হয় সেই এয়ারটরগুলো আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর যে জিনিসটা হয়, আমরা জানি যে নার্সারি পুকুরে কিন্তু ঘনত্বটা কিন্তু অধিক হয়। এই অধিক ঘনত্বে যখন মাছ চাষটা হয় সেক্ষেত্রে এদের অক্সিজেন স্বল্পতা হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। তবে যদি পুকুরে গভীরতা ভালো থাকে এবং পুকুরে যদি সঠিক পরিমাণে খাবারটা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই ঘনত্ব তেমন একটা ম্যাটার করবে না। তবে অধিক গরম যেহেতু পড়ছে সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা হলো কি, খাবার যেই সময় দিতে হবে সেই সময়টা আমাদের একটু পরিবর্তন করা দরকার। যেমন ধরো আমরা একদম দুপুরবেলা যেটা খাবার দিলাম, দুপুর 2টায় খাবার দিলাম, সেই 2টার সময় খাবার দেওয়াটা বন্ধ করে দিয়ে আমরা কি করবো, খাবারটা 1 ঘন্টা ডিলে করে আমরা 3টা বা 3:30 দিতে পারি। এর মাধ্যমে কি হবে, আপনার এই অধিক গরমে, এই গরমের কারণে কিন্তু মাছের কোনো ধরনের সমস্যা হবে না। কারণ কি, গরমের সময় এমনি সব প্রাণীরই একটু অস্বস্তি লাগতে পারে, সেই ক্ষেত্রে ওই সময় খাবার দেওয়াটা বা খাবার খাওয়ার দিকে কিন্তু তেমন একটা আগ্রহ নাও দেখাতে পারে। এই জন্য বলবো একদম অতিরিক্ত গরমের সময় আমরা কি করবো, খাওয়া দাওয়াটা থেকে বন্ধ রাখবো। যদি পুকুরে মাছ ভাসে বা মাছ খায় সেক্ষেত্রে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আমরা কি করতে পারি, অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করতে পারি। যদি আমাদের এয়ারটর সাপ্লাই আছে, নিজেদের এয়ারটর আছে, সেক্ষেত্রে এয়ারটর চালু রাখতে পারি। অথবা আমরা কি করতে পারি, যদি শুধু সকালবেলা দেখতেছি মাছ বাড়ছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শতাংশে 100 গ্রাম থেকে 150 গ্রাম আমরা লবণ ছিটাই দিতে পারি। এর পাশাপাশি আমরা কি করতে পারি, যদি লবণ না দিই সেক্ষেত্রে আমরা ভিটামিন সি দিতে পারি। এইগুলোও কিন্তু ভালো একটা কাজ করে, তাদের মানে জীবনের শক্তিকে শক্ত করার জন্য কিন্তু ভালো একটা কাজ করতে পারে। এর পাশাপাশি আমরা কি করতে পারি, যদি মাছ ভাসে সেক্ষেত্রে আমরা পানির প্রবাহ তৈরি করতে পারি, অর্থাৎ পুকুরের পানি আবার পুকুরে ফেলতে পারি। পুকুরে ফেললে কি হবে, একটা পানির একটা স্রোত তৈরি হবে, আর্টিফিশিয়াল স্রোত তৈরি হবে। এই কৃত্রিম স্রোতের মাধ্যমে দেখা যাবে কি, পানির যে প্রবাহ হয়েছে এই প্রবাহের মাধ্যমে
বাতাস থেকে অক্সিজেন নিয়ে এই পানিতে মিশ্রিত হতে থাকবে, যার মাধ্যমে আপনার মাছটাকে কি হবে, মানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। 4 নম্বর যে কাজটা করতে হবে যে খাদ্যের পরিমাণটা কমাই দিতে হবে। অর্থাৎ আগে যে পরিমাণ খাবারটা দিয়েছি সেই খাবারটা আমরা কি করবো, অতিরিক্ত যেদিন গরম পড়বে একদম খুব তাপমাত্রা হাই। 5 নম্বর, আমরা জানি যেহেতু এই যে নার্সারি যখন করতেছে, এই নার্সারির সময় যে খাবারগুলো দেওয়া হয় এই খাবারগুলোতে 35%-এর উপরে প্রোটিন থাকে, অর্থাৎ হাই প্রোটিনের খাবার থাকে। এই হাই প্রোটিনে যখন খাবার দেবেন মাছে, সেক্ষেত্রে আপনার পুকুরে পানি সবুজ হওয়ার একটা চান্স থাকে। এখন পানির কালার যদি অতিরিক্ত পরিমাণে সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায় গেছে। এখন এই প্লাঙ্কটন তারা নিজেরাও কিন্তু কি করে অক্সিজেন নিয়ে থাকে। এখন এই অক্সিজেনটা কোথায় থেকে নেয়, বাতাস থেকেও নেয় এমনকি পানি থেকেও নেয়। এখন যখন পানি থেকে নিচ্ছে, তার মানে কি, আপনার যে রেণুপোনা আছে বা ধানীপোনা আছে, এই পোনা যারা আছে এদের কি করতে হচ্ছে, অক্সিজেনটা শেয়ার করতে হচ্ছে। তাদের নিজেদের অক্সিজেন দরকার হচ্ছে, আবার এদিক দিয়ে আবার প্লাঙ্কটনেরও কিন্তু অক্সিজেন দরকার হচ্ছে। এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার পুকুরে যদি অধিক পরিমাণ পানি সবুজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পোনা কাটতে পারে, মারা যেতে পারে, বা পোনা কিন্তু সঠিক পরিমাণে আপনি নাও হইতে পারেন। তো এই জন্য বলবো, হাই প্রোটিনের খাবার যখন দিচ্ছেন, সেক্ষেত্রে কিছু দিক অবশ্যই খেয়াল করতে হবে। যেমন খাবার পরিমাণটা যাতে সঠিক হয়, ব্যালেন্স খাবার যাতে হয়, পানির কালার যাতে সঠিক থাকে। একদিনে পানির কালার কিন্তু হুট করে চেঞ্জ হয় না, পানির কালার চেঞ্জ হইতে সময় লাগে, 7 দিন 10 দিন সময় লাগে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই দিকগুলো খেয়াল রেখে তারপর আপনাকে খাবারটা নির্ধারণ করে দিতে হবে। তার মানে যদি আপনার পুকুরে যদি অধিক পরিমাণে শ্যাওলা জন্মে যায়, সেক্ষেত্রে মাছের অক্সিজেন স্বল্পতা হওয়ার চান্স থাকে। আর অক্সিজেন স্বল্পতা হলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইঙ্গিত দিয়ে বলবে না যে আমার অক্সিজেন স্বল্পতা হয়েছে, আমি মারা গেলাম। অর্থাৎ রেণু পোনা বা ধানি পোনা বা ছোট ছোট পোনা, এদেরকে আপনার নিজের বুঝে নিতে হবে যে এরা যাতে কথা বলতে পারে না, এরা যাতে আপনাকে কোনো ধরনের ইঙ্গিত দিতে পারবে না, এরা যাতে আপনাকে যেহেতু মানে আগে থেকে জানাইতে পারবে না। যেমন ধরেন সিলভার কার্প মাছ বা তেলাপিয়া যদি বড় সাইজের হয়, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু উপর দিকে খায়, অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু উপর দিকে ভেসে ওঠে। কিন্তু এই ছোট পোনা, ধানি পোনা, এরা কিন্তু এটা কিন্তু আপনাকে দেখাবে না কখন মারা গেল। সেই জন্য বলবো, সঠিক পরিমাণে পোনা পাইতে গেলে আপনাকে কি করতে হবে, অবশ্যই সঠিক পরিমাণে খাবার দেওয়া, হাই প্রোটিনের খাবার দেওয়া, যেহেতু সেক্ষেত্রে প্রোটিনের পার্সেন্টেজ জেনে ওই অনুযায়ী খাবার দেওয়া। 3 নম্বর, পারলে গরমকালে একটু খাবার পরিমাণে কম দেওয়া, দুপুরবেলা খাবার না দেওয়া, এবং কি 5 নম্বর যেটা করা, অক্সিজেন যাতে স্বল্পতা না হয় সেদিকে খেয়াল করা, পুকুরে যাতে অতিরিক্ত পরিমাণ পানি যাতে সবুজ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। এর পাশাপাশি আমাদের কি করতে হবে, নিয়মিত খাবার দিয়ে দিতে হবে, খাবার পরিমাণ কমাইতে হবে, এবং কি এখানে যাতে পোনার মৃত্যু হার যাতে না হয় সেদিকে, সেই জন্য আমাদের কয়েকটা পদক্ষেপ অবশ্যই নিতে হবে। যেমন জৈব সারের ব্যবহারটা আমাদের কমাই দিতে হবে, অথবা ব্যবহারটা বন্ধ রাখতে হবে। জৈবিক সারের যাতে পচন হয় এই সময়, সেই পচনটা যাতে নিয়মিত হচ্ছে কিনা সেদিকে খেয়াল করতে হবে। পানির গভীরতা বাড়াইতে হবে। পুকুরে যদি অধিক ঘনত্বে মাছ চাষটা হচ্ছে, সেক্ষেত্রে পারতপক্ষে আমরা চেষ্টা করবো কি, সঠিক পরিমাণে খাবার, সঠিক সময়ে খাবার, এবং কি এদের যাতে অক্সিজেন স্বল্পতা না হয় সেদিকে খেয়াল করা। অর্থাৎ পারলে এয়ারটা চালু রাখা, অথবা পানির একটা কৃত্রিম প্রবাহ চালু রাখা, অথবা পানির একটা প্রবাহ চালু রাখতে হবে। পুকুরে সকালবেলা একটু লবণ দিতে হবে, এটা প্রতিদিন দিতে হবে না, 15 দিন অন্তর অন্তর, অথবা এই গরমকালীন সময় আমরা শতাংশে 100 গ্রাম থেকে 150 গ্রাম লবণ দিব। চুন প্রয়োগ থেকে বিরত থাকবো, কোনোভাবে চুন প্রয়োগ করা যাবে না। পুকুরে আমরা লবণ দিতে পারবো, কিন্তু আমরা কোনো ধরনের সার ব্যবহার করবো না। এর পাশাপাশি আমরা ভিটামিন সি দিতে পারি, যার মাধ্যমে পুকুরে এই মাছের খাবারের প্রতি একটা চাহিদা তৈরি হবে। যেহেতু অতিরিক্ত গরম, এক্ষেত্রে মাছের খাবারের প্রতি চাহিদা একটু হারাইতেই পারে, অস্বাভাবিক কিছুই না। এরপর আসি যে কোন কোন জিনিস আমাদের কোনোভাবে করাই যাবে না। একেবারে এই জিনিসগুলো যদি আমরা করি, সেক্ষেত্রে আমাদের একদম লোকসান হওয়ার সম্ভাবনা থাকে, মাছের মৃত্যু হার অনেক হতে পারে, অথবা মাছ কিন্তু সঠিক পরিমাণে আপনি পাবেন না, তার একটা কিন্তু নিশ্চয়তা আমরা দিতে পারি। কারণ কি, এই জিনিসগুলো হইলে সেক্ষেত্রে আমাদের মাছের পুকুরের সমস্যা হবেই, মানে হবেই। একটা আমার কি, কোনোভাবে পুকুরে অতিরিক্ত পরিমাণে বা এই অতিরিক্ত গরমের সময় জীবাণুনাশক বা আমরা উকুননাশক ব্যবহার করবো না। কারণ কি, যেহেতু এই জায়গায় এমনি অতিরিক্ত গরম, অন্যদিকে ছোট ছোট মাছ তাদের অক্সিজেন নিতে স্বল্পতা হচ্ছে, এবং কি নানান ধরনের তারা সমস্যা ফেস করতে পারে। সেই সময় হাইড্রোজের উকুননাশক বা হাইড্রোজের কোনো জীবাণুনাশক ব্যবহার করা যাবে না। 2 নম্বর, অতিরিক্ত পরিমাণ জৈব সার ব্যবহার করা যাবে না। পারলে কোনো ধরনের জৈব সারই আমরা ব্যবহার করবো না এই অতিরিক্ত গরমের সময়। 3 নাম্বার, কোনো প্রকার চুন ব্যবহার করা যাবে না, অতিরিক্ত গরমে চুন ব্যবহার করবো না। 4 নাম্বার, অতিরিক্ত পরিমাণ কোনো ধরনের সার ব্যবহার করবো না, রাসায়নিক সার অথবা জৈব সার যেই হোক না কেন কোনো ধরনের সার ব্যবহার করবো না। 5 নাম্বার, অতিরিক্ত পাওয়ারফুল কোনো মেডিসিন ব্যবহার করবো না। যে কোনো মেডিসিন হতে পারে, সেটা প্রোবায়োটিক হতে পারে, সেটা খাবার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটা অতিরিক্ত পাওয়ারফুল যদি হয় সেটা আমরা ব্যবহার করবো না। 6 নাম্বার, অতিরিক্ত খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ এমনি হাই প্রোটিনের খাবার, আবার অন্যদিকে পচন হচ্ছে, অন্যদিকে পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে, সেই জন্য বলবো অতিরিক্ত খাবার দেওয়া যাবে। 7 নাম্বার, অতিরিক্ত গরম উঠে গেছে, গরম পড়তেছে দুপুরবেলা, এই দুপুরের সময় মাছকে খাবার দেওয়া যাবে না। এই 7টা কাজ যদি আমরা করি, সেক্ষেত্রে দেখবেন আমাদের পুকুরে মাছ যে পরিমাণ আমরা দিয়েছিলাম সেই পরিমাণ মাছ পাওয়া তো দূরের কথা, অর্ধেকও না হইতে পারে, এমন হতে পারে যে সম্পূর্ণ মাছ কেটে গেছে, এরকম হতে পারে। যদি রেণু পুকুর হয়, এই 7টা কাজের যে কোনো 2-4টা কাজ করে দেখেন আপনার রেণু কয়টা টেকে, সেটা আমাদের জানায়। আশা করি আপনাদের এই জিনিসগুলো, আলোচনাগুলো অবশ্যই উপকার আসবে। সেই জন্য আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, আপনারা উপকৃত হন, সেই জন্য আমাদের ভিডিওগুলো বানানো হয়।
যদি আপনারা উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমি চাইবো যে আপনারা যাদের মাছ চাষে নিরাপদ মাছ চাষ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার থেকে কোনো নিতে পারেন, কারণ কি আমরা মাছ চাষে সহায়ক বই দিচ্ছি, গাইডলাইন দিচ্ছি, এর পাশাপাশি আপনার মাছ চাষে সহজ হচ্ছে কিনা, নিরাপদ হচ্ছে কিনা সেটা আমরা খুবই রাখতেছি। আমরা কি করতেছি, মাছের ভালো মানের পোনা দিচ্ছি, পাশাপাশি আমরা কি করতেছি আপনার সাথে রেগুলার একটা মেলবন্ধন বা আপনার সাথে যোগাযোগ বন্ধন রাখার মাধ্যমে আপনার কি হচ্ছে আপনার মাছ চাষটা সহজ হচ্ছে কিনা সেই দিকে আমরা খেয়াল রাখে আমাদের কনসার্নাররা আপনাকে কিন্তু সঠিক একটা গাইডলাইন দিয়ে যাচ্ছে। তো এই জন্য বলবো আপনার মাছ চাষটা সহজ করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।